हेलो फ्रेंड्स, वेलकम बैक एगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ডিয়ার ফ্রেন্ডস, আগের যে ভিডিওটা সেটা মাঝখানে কি হয়েছিল, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো অটোমেটিক সুইচ অফ হয়ে গেছিলো। তো সেটা আমি খেয়াল করিনি, পরে দেখলাম কিছুটা পড়ানোর পরে। তো সেই কারণে পার্ট 2 আনতে হচ্ছে আজকে রোম্যান্টিক এজের। তো চলো শুরু করা যাক। আমরা পড়ছিলাম রোম্যান্টিক এজের লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। সেখানে দুটো পয়েন্ট আমরা পড়েছি। নাম্বার 1, দিস ইজ এমফ্যাটিক্যালি অ্যান এজ অফ পোয়েট্রি। তাহলে এটা একটা পোয়েট্রির এজ বিশেষ করে আমরা বলবো। আর 2 নম্বর আমরা পড়েছিলাম যে এই যে এজটা, এই এজের যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা রোম্যান্টিক টেম্পার বা একটা রোম্যান্টিক এনথুজিয়াজম কাজ করতো, যেটা এ নিউ ক্রিয়েটিভ স্পিরিট ইন পোয়েট্রি তৈরি করেছিল। পোয়েট্রির মধ্যে একটা নতুন ক্রিয়েটিভ স্পিরিট এই টাইমটাতে ছিল। এই যে রোম্যান্টিক টেম্পার বা রোম্যান্টিসিজম, এক কথায় এটাকে ব্যাখ্যা করার জন্য আমি বেশ কিছু পয়েন্ট এখানে লিখেছিলাম, সেগুলো একে একে আমি বর্ণনা করছিলাম। যেমন প্রথম ছিল রোম্যান্টিসিজম বলতে আমি বলেছিলাম যে মেক অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি। এক কথায় যদি বলা হয় হোয়াট ইজ রোম্যান্টিসিজম, তাহলে আমরা এটাই বলবো যে অর্ডিনারি জিনিসকে ডে টু ডে লাইফে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করছি, সেই প্রাত্যহিক দিনের যে বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়, বিভিন্ন অনুভূতি, সেগুলো খুবই এক্সট্রা অর্ডিনারি, সেগুলো খুবই অর্ডিনারি, সেই অর্ডিনারিগুলোকে এক্সট্রা অর্ডিনারি করে দেখা, সেইটাই হচ্ছে রোম্যান্টিসিজম। এবার এটা কিভাবে কবি করেন? কারণ কবির মধ্যে একটা হাই সেন্সিবিলিটি রয়েছে, একটা স্পর্শকাতরতা রয়েছে বিশেষ ধরনের, সেই কারণে তিনি এটা করতে পারেন। তাহলে এটা সেকেন্ড বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে রোম্যান্টিসিজম বলতে রোম্যান্টিক কবিরা সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতেন, যেটা ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা দেখেছিলাম, অ্যাকচুয়ালি নিও ক্লাসিক্যাল বলা উচিত। সেখানে আমরা দেখেছিলাম যে একটা বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ করার একটা প্রবণতা, বিভিন্ন ফর্ম্যাল ওয়ার্ড, ভারী ভারী শব্দ, সেগুলো ব্যবহার করার যে প্রবণতা, সেটা এখানে আর নেই। ভাষাকে খুব সহজবোধ্য করে, যাতে সাধারণ মানুষ যারা হচ্ছে টার্গেট অডিয়েন্স তারা যাতে বুঝতে পারে। তোমার ক্লাসিক্যাল পিরিয়ডে যেমন টার্গেট অডিয়েন্সটা এলিট পাবলিক ছিল, এখানে কিন্তু এলিট ক্লাস নয়, এখানে একদম খেটে খাওয়া মানুষ, একদম সাধারণ মানুষ যারা, তারাই হচ্ছে এখানে টার্গেট অডিয়েন্স। সবাই যাতে বুঝতে পারে ল্যাঙ্গুয়েজটা, সেই জন্য সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। তারপরে আমরা দেখেছিলাম যে ডে টু ডে অর্ডিনারি থিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স বিকাম দ্য সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি। এটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবে প্রত্যেক দিনের, প্রাত্যহিক দিনের যে সমস্ত বিষয়বস্তু আমরা দেখি, সেগুলোকেই কবিতার সাবজেক্ট ম্যাটার হিসেবে ব্যবহার করছেন কবিরা এই রোম্যান্টিক এজে, যেটা এর আগে কখনো কিন্তু হয়নি। নেক্সট আমরা দেখেছিলাম যে নেচারের দিকে ফিরে যাওয়ার একটা প্রবণতা, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সেই সময় ইংল্যান্ডে। তাহলে লুক ব্যাক অর টেক শেল্টার ইন নেচার। রুসোর যে ফিলোসফি, সেখানেও আমরা সেম জিনিস পাই। আইডিয়ালাইজেশন অফ রুরাল লাইফ, তাহলে গ্রাম্য যে জীবন, সেটাকে কিন্তু আদর্শায়িত করা, আইডিয়ালাইজেশন করা, এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ গ্রাম্য জীবন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, নগরায়ন হওয়ার জন্য গ্রামের মানুষ আস্তে আস্তে নগরের দিকে চলে যাচ্ছিল, সেই কারণে আইডিয়ালাইজ করা হচ্ছে রুরাল লাইফকে এই কবিতার মাধ্যমে। লিটারেচার মাস্ট রিফ্লেক্ট অল দ্যাট ইজ স্পন্টেনিয়াস অ্যান্ড আনঅ্যাফেক্টেড ইন নেচার অ্যান্ড ইন ম্যান। এই রোম্যান্টিক কবিদের মতে যে সাহিত্যের কাজ কি, কবিতার কাজ কি, সেটাই হচ্ছে যা কিছু স্বতঃস্ফূর্ত রয়েছে, যা কিছু কৃত্রিম নয়, যেটা একেবারে ন্যাচারাল, সেটাকে তুলে ধরা, সেটাকে আইডিয়ালাইজ করা, এটাই হচ্ছে লিটারেচারের কাজ। এটা বলেই আমরা শেষ করেছিলাম, মানে শেষ হয়ে গিয়েছিল আগের দিন ভিডিওটা, যে ওয়ার্ডসওয়ার্থের যে কবিতার সংজ্ঞা, যে কবিতা কি, হোয়াট ইজ পোয়েট্রি, সেখানে খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাই যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, আমরা সবাই জানি, খুব বিখ্যাত একটা উক্তি। নেক্সট যে পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করেছিলাম কিন্তু ভিডিওতে রেকর্ড হয়নি, তোমার সুইচ অফ হয়ে যাওয়ার কারণে, চলো আরেকবার বলে দিই যে বিশেষ কিছু বৈশিষ্ট্য এই রোম্যান্টিক এজের কবিদের মধ্যে পাওয়া যায়। যেমন হচ্ছে এসকেপিজম, যেটা কিডসের মধ্যে তোমরা দেখতে পাবে, যে ওড টু এ নাইটিঙ্গেলে। এই জগৎটা মরজগৎ, যেহেতু এখানে এটা দুঃখের জগৎ, যন্ত্রণার জগৎ, কষ্টের জগৎ। এখানে কি রয়েছে? এখানে স্যাডনেস রয়েছে, এখানে ডিজেকশান রয়েছে, রিজেকশান রয়েছে, এখানে ডেথ রয়েছে, এখানে ডিজিজ রয়েছে। তো এই যে
এই জগতের পার্থিব জগতের যে যন্ত্রণা তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আইডিয়াল ওয়ার্ল্ডের কল্পনা সবসময় কবির মধ্যে থাকে, যে একটা ইউটোপিয়ান একটা ওয়ার্ল্ড যেখানে কোনো দুঃখ যন্ত্রণা নেই, যেখানে সমভাব রয়েছে, কোনো ক্লাস ডিস্টিংশন নেই, এরকম একটা জায়গা যেখানে শুধু হ্যাপিনেস রয়েছে। সেই জায়গায় যাওয়ার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে এসকেপিজম, যেটা তোমরা ওডবে নাইটিঙ্গেলে পাবে। তো রোম্যান্টিক এজের কবিদের মধ্যেই একটা এসকেপিজমের ব্যাপার থাকে। সাবজেক্টিভিটি খুব ইম্পর্টেন্ট এই রোম্যান্টিক এজের কবিদের। আর এই সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটির মধ্যে তফাৎ আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম। এই হাই সেন্সিবিলিটি এই জায়গাটাতে, সেই আমি তোমাদের বলছিলাম যে তাজমহলের ব্যাপারটা, দুজন দেখছে, একজন শুধুমাত্র পাথর দেখছে আর একজন তার ভিতরের সৌন্দর্যটাকে দেখছে। তাহলে এইটাই হচ্ছে অবজেক্টিভিটি আর সাবজেক্টিভিটি। নেক্সট হচ্ছে মেলানকোলি নোট। এই রোম্যান্টিক এজের যে কবিতাগুলো রয়েছে, বিশেষ করে ওডগুলো যেগুলো রয়েছে, সেখানে একটা মেলানকোলি নোট আমরা দেখতে পাই, একটা একাকিত্বের ভাব কিন্তু এই কবিতাগুলোর মধ্যে থাকে। আর নেক্সট হচ্ছে দেখো সুপার ন্যাচারাল এলিমেন্ট ইন নেচার। এটা বিশেষ করে আমরা কোলরিজের কবিতাতে দেখতে পাই যে একটা সুপার ন্যাচারাল নোট কিন্তু তার মধ্যে একটা থাকে, একটা অলৌকিক ভাব, একটা তোমার হরর থিম আমরা বলতে পারি যে কোলরিজের কবিতার মধ্যে আমরা দেখতে পাই বিশেষ করে। তো ডিয়ার ফ্রেন্ডস, দুটো পয়েন্ট আমাদের হলো। পয়েন্ট নাম্বার 3 এবার দেখি আমরা তোমার লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স আর কি কি রয়েছে রোম্যান্টিক এজের লিটারেচারের মধ্যে। ডিয়ার ফ্রেন্ডস, পয়েন্ট নাম্বার 3, লিটারেরি ইন্ডিপেন্ডেন্স। সাহিত্যের মধ্যে একটা স্বাধীন চেতনা আসতে লাগলো। এটার মানে কি? এর মানে হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল এজের যে ক্লাসিক্যাল এজ আমরা বারবার বলছি, অ্যাকচুয়ালি অগাস্টান এজের কথা আমরা বলছি, এনলাইটেনমেন্ট এজের কথা আমরা বলছি, পিউরিটান এজের কথা আমরা বলছি, যে পিরিয়ডগুলো এর আগে এসছে রোম্যান্টিক এজের। সেই সময় কি হচ্ছিল যে কবিতা সবসময় একটা কবিতার মধ্যে একটা ইমিটেশন ছিল, একটা মিমিক্রি ছিল, যে সবসময় ফলো করা ক্লাসিক্যাল পিরিয়ডের যে সমস্ত মহান মহান সাহিত্যিক হয়েছেন তাদের লেখাকে ফলো করা, এবং তারা যেভাবে লিখেছেন সেইগুলোকে একটা নিয়মের মধ্যে বেঁধে কবিতা লেখার যে চলনটা ছিল সেটা কিন্তু চলছিল এতকাল নিও ক্লাসিক্যাল এজে। বিশেষ করে যে অ্যারিস্টটল যে যে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছেন লিটারেচারে, সেগুলোকে আমরা ফলো করে চলবো, তার বাইরে আমরা যাব না। ভার্জিল যেভাবে লিখেছেন আমরা সেটাকে ফলো করব, দান্তে যে যে নিয়ম বলেছেন সেগুলোকে আমরা ফলো করব। তো এই যে ফর্ম অ্যান্ড স্ট্রাকচারের মধ্যে বেঁধে ফেলা কবিতাকে, যে এর বাইরে যাওয়া যাবে না, এটাই নিয়ম, আমরা যদি এই টাইপের কবিতা লিখি তাহলে এই এই রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের ফলো করতে হবে, এই মিটার আমাদের ফলো করতে হবে, এর বাইরে চলে গেলে হবে না। এই যে একটা গণ্ডির মধ্যে কবিতাকে বেঁধে ফেলার ব্যাপারটা ছিল, সেটাকে ভাঙতে লাগলেন এই রোম্যান্টিক এজের কবিরা। যদি তোমরা এক্সাম্পলের কথা বলো তাহলে বলবো যে ক্লাসিক্যাল পিরিয়ডে মেনলি হিরোইক কাপলেটে কবিতা লেখা হতো, যেটা হচ্ছে তোমার আমরা বলতে পারি যে একটা ডমিনেন্ট ভার্স ছিল, যেটা তোমরা পোপের ক্ষেত্রে লক্ষ্য করবে, দেখবে তিনি হিরোইক কাপলেটে লেখেন। রোম্যান্টিক এজে কি হয়ে গেল, এটা চেঞ্জ হয়ে গেল, ফ্রি ভার্স, যেহেতু তোমার ফ্রিডম চলে এসছে লিটারেচারে, ফ্রিডম ফ্রম ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, তাহলে এখানে কোনো ফর্ম অ্যান্ড স্ট্রাকচারের ব্যাপার নেই, তারা ফ্রি ভার্সে লিখতে আরম্ভ করলেন, তারা ব্ল্যাঙ্ক ভার্সে লিখতে আরম্ভ করলেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের হয়ে গেল যে কবিতার মধ্যে, বিশেষ করে লিটারেচারের মধ্যে, ফ্রিডম ফ্রম ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, ফর্ম এবং স্ট্রাকচার থেকে একটা বেরিয়ে আসার যে প্রবণতা, যে কবিতা নিজের গতিতে চলে, একে আমরা কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধতে পারি না, সেই ব্যাপারটা চলে এলো। 4 নম্বর পয়েন্ট আমরা বলছি ইম্পর্টেন্স অফ ইমোশন ইন প্লেস অফ ইন্টালেক্ট, ইমাজিনেশন ইন প্লেস অফ রিজন। এনলাইটেনমেন্ট এজের সময় সাহিত্যে যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে ইন্টালেক্ট এবং রিজনিং, রিজনকে গুরুত্ব দেওয়া হতো, যুক্তিকে গুরুত্ব দেওয়া হতো, বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু রোম্যান্টিক এজে গুরুত্ব পেল ইমোশন, ফিলিংস, ইমাজিনেশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি তোমাকে ক্লাসিক্যাল এজ আর রোম্যান্টিক এজের মধ্যে তফাৎ বলতে বলে তুমি এটাকে অ্যাড করতে পারো। নাম্বার 5 বলা হয়েছে দেখো যে ফর দ্য ফার্স্ট টাইম উইমেন নভেলিস্টস কেম টু ইম্পর্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এর আগে আমরা ইংলিশ লিটারেচারে
মহিলা সাহিত্যিকদের খুব একটা পায়নি বললেই চলে। এই প্রথম রোম্যান্টিক এজে এসে আমরা মহিলা সাহিত্যিকদের কিন্তু পাচ্ছি, বিশেষ করে উইমেন নভেলিস্ট। তাহলে প্রথম আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে মহিলা ঔপন্যাসিকদের আমরা দেখতে পাচ্ছি যারা উপন্যাস রচনা করছেন, যেমন জেন অস্টেন রয়েছেন, মিসেস অ্যানি র্যাডক্লিফ রয়েছেন, মেরি শেলি রয়েছেন, হ্যানা মোর রয়েছেন, প্রমুখরা রয়েছেন। তো এই সময় কিন্তু তোমার নারী শিক্ষার খুব বিস্তার ঘটেছিল, সেই কারণে আমরা বেশ কিছু বিশেষ বিশেষ নাম দেখতে পাবো উইমেন নভেলিস্টদের ফার্স্ট টাইম ইংলিশ লিটারেচারে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তোমরা কিন্তু মনে রাখবে যদি প্রশ্ন করতে পারে যে রোম্যান্টিক এজের কিছু বিশেষ প্রধান কয়েকজন মহিলা ঔপন্যাসিকের নাম বলুন, তাহলে তোমরা এগুলো অ্যাড করবে এবং তাদের রচিত কয়েকটা রচনা যদি বলে এক্সাম্পল হিসেবে, তোমরা জেন অস্টেন আর মেরি শেলির তো সবাই জানো, বিখ্যাত রচনা মেরি শেলির, সেটা তোমরা বলে দেবে ফ্র্যাঙ্কেনস্টাইন। আর জেন অস্টেনে তো তোমরা পড়েছো, সিলেবাসই ছিল আমাদের, প্রাইড অ্যান্ড প্রেজুডিস ছিল, এছাড়া সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি আছে তোমার। আমি একটু পরেই লেখাচ্ছি নভেলিস্টদের দুজন তিনজনের এক্সাম্পল দিয়ে তাদের একটা দুটো করে যে ওয়ার্ক সেগুলো আমি লিখিয়ে দেবো তোমাদের। ওকে, তো চলো 5 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমরা নেক্সট পয়েন্ট দেখি, নাম্বার 6। ডিয়ার ফ্রেন্ডস, পয়েন্ট নাম্বার 6-এ আমরা দেখব যে ডেভেলপমেন্ট অফ লিটারি ক্রিটিসিজম। যেমন বললাম যে এই সময়ে উইমেন নভেলিস্টরা উঠে এসেছিলেন সামনে রোম্যান্টিক এজে, ঠিক একইভাবে লিটারেচারের আর একটা বিশেষ জনরার আবির্ভাব ঘটেছিল, সেটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম, সাহিত্য সমালোচনা। তোমরা লক্ষ্য করবে যে আমরা যখন আমাদের সিলেবাসের যে কবিতাগুলো পড়ছিলাম, সেখানে দেখবে যে অনেক সময় বিভিন্ন কোটেশন আমরা মুখস্থ করছিলাম, যে এই কোটেশনটা কে দিয়েছেন এই কবিতার সম্পর্কে, এটা কে বলেছেন। এইগুলো বিভিন্ন ওই ক্রিটিসিজমের বুক থেকে কোট করা। তো এই লিটারারি ক্রিটিসিজম যেটা উঠে এলো এই রোম্যান্টিক পিরিয়ডে, এর যদি এক্সাম্পল দিতে বলে যে বিশেষ কয়েকজন প্রমুখ ব্যক্তির নাম বলুন যারা ক্রিটিক ছিলেন এই সময়কার, তাহলে তোমরা বলবে চার্লস ল্যাম্ব, সবাই পরিচিত এনার সাথে, ডিকুয়েন্সি, ইনিও ক্রিটিক ছিলেন একজন, হ্যাজলিট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিকদের মধ্যে আমরা বলতে পারি, খুবই একটা উজ্জ্বল নাম হচ্ছে এই হ্যাজলিটের। কোলরিজ স্বয়ং কিন্তু ক্রিটিসিজম করতেন, তার যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া যে গ্রন্থটা, সেখানে কিন্তু উনি অনেক ক্রিটিসিজম করেছেন, সমালোচনা করেছেন। ওয়ার্ডসওয়ার্থের রচনা নিয়েও কিন্তু কোলরিজ সমালোচনা করেছেন সেখানে। ডিয়ার ফ্রেন্ডস, 7 নম্বর পয়েন্টে আমরা দেখব যে এস্টাবলিশমেন্ট অফ গ্রেট লিটারেরি ম্যাগাজিনস। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যে এই সময়ে কিন্তু ইংল্যান্ডে লিটারারি ম্যাগাজিনের একদম রমরমা শুরু হয়েছিল। প্রচুর সংখ্যক, বিপুল সংখ্যক ম্যাগাজিন বেরোতে আরম্ভ করেছিল, সাহিত্যের লিটারারি ম্যাগাজিন বেরোতে আরম্ভ করেছিল। আমাদের সিলেবাসে যে কবিতাগুলো আমরা পড়ছিলাম, সেখানে প্রত্যেকটা কোথায় বেরিয়েছিল তার নাম মুখস্থ করছিলাম, তাই না? ফার্স্ট পাবলিকেশন ডেট আমরা মুখস্থ করেছিলাম পরীক্ষার আগে, তো এই পত্রিকাতে পাবলিশ হয়েছিল আমরা মুখস্থ করছিলাম। তো দেখতে পাচ্ছ যে সাধারণ জনমানুষের মধ্যে সাহিত্য চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার প্রধান মাধ্যমই হচ্ছে কিন্তু ম্যাগাজিন। এই জন্য বিপুল মাত্রায় ম্যাগাজিন সেই সময় প্রকাশ হচ্ছিল, এই রোম্যান্টিক যে টেম্পারটা সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ কিছু ম্যাগাজিনের নামও আমি এখানে এক্সাম্পল স্বরূপ দিয়েছি। দ্য কোয়ার্টারলি, তোমরা পরিচিত কোয়ার্টারলির সাথে, নামটা এসেছে অনেকবার আমাদের। ব্ল্যাকউডস ছিল সেই সময় বিখ্যাত একটা তোমার পত্রিকা, এছাড়া দ্য এডিনবার্গ রিভিউ এটসেট্রা। তো কয়েকটাই তিনটে মনে রাখবে তাহলেই হবে। লাস্ট পয়েন্ট আমরা এখানে লিখেছি, দেখো, ফিলোসফি দর্শন যেটা এতকাল ধরে সেই দর্শনের যে তাত্ত্বিক দিকটা, থিওরিটিক্যাল যে তোমার অ্যাসপেক্টটা, সেটাই কিন্তু প্রধান ছিল। কিন্তু দর্শন একটা মানুষের জীবনে কি কাজে লাগে, একটা সমাজ ব্যবস্থায় কি কাজে লাগে, তার কি কোনো প্র্যাকটিক্যাল সাইড রয়েছে, সেই প্র্যাকটিক্যাল সাইডটা দর্শনের এই টাইমে কিন্তু উঠে এসেছিল। দুটো বিখ্যাত গ্রন্থ পাবলিশ হয়েছিল এই সময় ফিলোসফির, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ফিলোসফি হলেও
প্র্যাকটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফিলোসফি আমরা বলবো এটাকে, ঠিক আছে। এটা একটা অর্থনৈতিক দর্শন, অর্থনৈতিক দিক দর্শনের দুটো বই। একটা হচ্ছে ওয়েলথ অফ নেশন, যারা কম্পিটিটিভ এক্সাম দাও অন্যান্য, তারা জিকেতে দেখবে এই প্রশ্নটা খুব আসে, এই গ্রন্থটা কার লেখা? ওয়েলথ অফ নেশনস, এটা হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা। তো এই অ্যাডাম স্মিথ, এটা একটা ফিলোসফির গ্রন্থ কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক্স নিয়েই আলোচনা করা হয়েছে এখানে। অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থটার নাম মনে রাখবে তোমরা। আর রাইটস অফ ম্যান, এটাও একটা বিখ্যাত গ্রন্থ, এটার রচনাকার হচ্ছে টমাস পেন, থমাস পেন, PAINE। তো এই দুটো গ্রন্থ ইম্পর্টেন্স রয়েছে এই টাইমের, বিখ্যাত দুটো গ্রন্থ। ফিলোসফির যে একটা প্র্যাকটিক্যাল এবং ইকোনমিক বেন্ট এই রোম্যান্টিক এজে কিন্তু দেখা গিয়েছিল। ডিয়ার ফ্রেন্ডস, এই 8টা পয়েন্ট আমি তোমাদের বলে দিলাম লিটারেরি ক্যারেক্টারিস্টিক সম্পর্কে রোম্যান্টিক এজের। এগুলো ভালো করে মনে রাখবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার চলো আমরা চলে যাচ্ছি যে নভেলিস্ট এই সময় কারা ছিলেন, তাদের একটা দুটো করে রচনা। এই সময় ক্রিটিক্স কারা ছিলেন, তাদের একটা দুটো করে রচনা। এই সময় পোয়েটস কারা ছিলেন, তাদের রচনাসমূহ। এইগুলো নিয়ে এবার আমি তোমাদের বলি। আর এগুলোর ডিটেলস আমি বলবো না, কোথা থেকে তোমরা পড়তে পারবে সেটা আমি তোমাদের এখানে বলে দেবো। সেই বই থেকে তোমরা কিন্তু স্টাডি করতে পারবে আরও ডিটেলসে। তো চলো দেখা যাক এবার আমাদের প্রথম আমরা দেখে নিই নভেলিস্টস, বিশেষ করে উইমেন নভেলিস্টস এবং টোটাল নভেলিস্ট এই সময় যারা ছিলেন। সব আমরা জানবো না, আমরা ওই 2-3জন জানলেই হবে, তার বেশি জানার দরকার নেই। এত ডিটেলস তোমাদের জানতে হবে না যে প্রত্যেকটা নভেলিস্টের নাম, তাদের সমস্ত রচনা। ইন্টারভিউয়ের পার্সপেক্টিভ থেকে এটা আমাদের লাগে না, যতটুকু লাগে ততটুকু আমি বলে দিচ্ছি তোমাদের। তো চলো দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, নভেলিস্টস যেমন প্রথমেই আসছে জেন অস্টেন। জেন অস্টেনের 3টে এখানে ওয়ার্ক আমি লিখেছি, দেখো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি আর এমা। এনার 7টা মেন নভেল রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে প্রত্যেকটা। আমি 3টে এখানে নাম লিখেছি। তারপরে হচ্ছে ওয়াল্টার স্কট। এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট রোম্যান্টিক এজের নভেলিস্টদের মধ্যে। ওয়াল্টার স্কটের যদি ওয়ার্কের কথা বলে তাহলে তোমরা বলবে ওয়েভারলি বলবে প্রথম 1814, আর ইভ্যানহো বলতে পারো 1819। ওয়াল্টার স্কট মনে রাখবে ইনি হিস্টোরিক্যাল নভেল লিখতেন, বিশেষ করে ঐতিহাসিক, ঠিক আছে, হিস্টোরিক্যাল নভেলস লিখতেন ইনি। আর যদি আর একজনের নাম বলতে বলে তাহলে মেরি শেলি বলে দেবে, তার ফ্র্যাঙ্কেনস্টাইন বিখ্যাত গ্রন্থ। এসেইস্টদের মধ্যে আমরা 4 জনের নাম পাচ্ছি, হ্যাজলিট, চার্লস ল্যাম্ব, কোলরিজ, ডিকুয়েন্সি, প্রধান 4 জনের নাম। হ্যাজলিটের যদি ওয়ার্ক বলে তাহলে অবশ্যই এই ওয়ার্কটার নাম বলবে ক্যারেক্টার্স অফ শেক্সপিয়ারস প্লেজ। শেক্সপিয়ারের যে প্লে, তার যে প্লের মধ্যে বিভিন্ন ক্যারেক্টারগুলো রয়েছে তাদের বিশ্লেষণ করেছিলেন হ্যাজলিট তার গ্রন্থ ক্যারেক্টার্স অফ শেক্সপিয়ারস প্লেজ 1817। এগুলো কিন্তু এসে, কিন্তু এগুলো আসলে ক্রিটিসিজম। ওকে, চার্লস ল্যাম্বের যে এসে, এগুলো তোমরা জানো, নামগুলোর সঙ্গে তোমরা পরিচিত খুব ভালোভাবে, কারণ ড্রিম চিলড্রেন তোমরা পড়েছিলে। এসেজ অফ এলিয়া আর হচ্ছে লাস্ট এসেজ অফ এলিয়া। তো দেখতে পাচ্ছ 1823, তার 10 বছর পর 1833-এ লাস্ট এসেজ অফ এলিয়া পাবলিশ হয়েছিল। এছাড়াও চার্লস ল্যাম্বের গ্রন্থ রয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার, চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব দুজন মিলে লিখেছিলেন। তো সেটা আমি এখানে লিখছি না, কারণ সেটা এসের গ্রন্থ নয়। কোলরিজের যদি এসের কথা বলে, মানে ক্রিটিক্যাল এসের কথা বলে, তাহলে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া পাচ্ছি আমরা, আর লেকচারস অন শেক্সপিয়ার 1849 এটাও পাচ্ছি আমরা। কোলরিজ কিন্তু শেক্সপিয়ারের উপরে অনেক লেকচার দিয়েছিলেন, সেগুলোর একটা কালেকশন এটা। ডিকুয়েন্সির যদি গ্রন্থ বলে, এই গ্রন্থটা মনে রাখবে কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, এটা 1821-এ পাবলিশ করে। তো ডিয়ার ফ্রেন্ডস, নভেলস আর এসেইস্টস, এখানে নভেলিস্ট এসেইস্ট আমি তোমাদের বলে দিলাম। ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গি থেকে এই নামগুলো তোমরা মনে রাখবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা এই ধরো ইন্টারভিউ জিজ্ঞাসা করলো যে আচ্ছা জেন অস্টেনের দুটো ওয়ার্কের নাম বলুন। আপনি বললেন যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এবার কি এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে আমাদের প্রশ্ন করতে পারে? হ্যাঁ, পারে। এবার প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে এই কারণেই প্রশ্ন করতে পারে, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিকে প্রশ্ন নাও করতে পারে। প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা সিলেবাসে ছিল 11-12-এর, 9-10-এ ছিল না যদিও। তো
তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে এরকম যে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে মেন ক্যারেক্টার তাদের নাম জিজ্ঞাসা করতে পারে, অথবা বলতে পারে যে আপনি স্টোরিটা জানেন, এটা জিজ্ঞাসা করতে পারে। জেন অস্টিনের যে লেখার যে মূল বৈশিষ্ট্য তার, সেটা নিয়ে প্রশ্ন করতে পারে তোমাকে। এবার বিষয় হচ্ছে যে এগুলোর অ্যান্সার কিভাবে দেব, এগুলো পড়বো কোথা থেকে, তো সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেব। তার আগে আমরা পোয়েটসটা লিখে নিই, তারপর বলে দেবো যে এগুলো কোথা থেকে পড়বে, যে এদের লিটারারি ক্যারেক্টারিস্টিক্স, জেন অস্টিনের, ওয়াল্টার স্কটের, তোমার কোলরিজের, ওয়ার্ডসওয়ার্থের, কিটসের, এগুলো কোথা থেকে পাবো আমরা। এগুলো আমি এখানে ডিটেলসে তোমাদের পড়াবো না, এত বড় ভিডিও বানানো যাবে না। আর যেহেতু আমি ইংলিশ লিটারেচার ডিটেলসে পড়াইনি, এটা শুধু ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, সেই জন্য একটা ভাষা আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি, একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, যাতে ভয়টা দূর হয়ে যায় তোমাদের, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কিছুই জানি না আমি, না, এই ভয়টা যাতে তোমাদের চলে যায় সেই কারণে আমি তোমাদের বলছি এগুলো। কিন্তু ডিটেলসে এখন বলা সম্ভব নয় প্রত্যেকের যে বৈশিষ্ট্য লেখার সেগুলো সম্পর্কে, তো সেগুলো কোথায় পাবে আমি তোমাদের সেটা বলে দেবো। সবার পড়ার দরকার নেই, কয়েকটা মেন প্রধান দেখে যাবে। যেমন দেখো, আমি মাত্র দুজনের কথা বলেছি, জেন অস্টেন আর ওয়াল্টার স্কট। তুমি এই দুজনের দুটো তিনটে করে পয়েন্ট দেখে নিলে তাহলেই হয়ে যাবে। তারপরে এসেইসদের মধ্যে এইগুলোর বিশেষ বৈশিষ্ট্য কিন্তু কিছু জানার দরকার নেই, তবে কোলরিজের যেমন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এর সম্পর্কে কিছু কথা তুমি পড়ে নিলে, এইরকম বিষয়টা বলতে চাইছি। তো চলো এবার আমরা দেখি পোয়েটস, যেটা হচ্ছে মেন, কারণ রোম্যান্টিক এজ, এজ অফ পোয়েট্রি। ডিয়ার ফ্রেন্ডস, রোম্যান্টিক পোয়েটসদের দুটো গ্রুপে ভাগ করা হয়, এটা খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, দুজন ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্সের নাম বলুন। তুমি যেন ঘাবড়ে যেন যে ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক আবার কি। তো রোম্যান্টিক পোয়েটসদের দুটো গ্রুপে ভাগ করা হয়, একটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্স, এদের আবার ওল্ডার রোম্যান্টিক্সও বলা হয়। আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক্স, এদের ইয়াঙ্গার রোম্যান্টিক্সও বলা হয়। এখানে টাইম পিরিয়ড অনুযায়ী ভাগটা করা হয়েছে, যারা আগে এসেছিলেন আর যারা পরে এসেছিলেন। তাহলে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ আর সাউদি, এই তিনজন মিলে একটা গ্রুপ তৈরি করে, এদের ওল্ডার রোম্যান্টিক্স বলা হয়। এই তিনজনকে একসাথে আবার ট্রায়ো অফ লেক পোয়েটসও বলা হয়, কারণ এরা ইংল্যান্ডের লন্ডনের লেক ডিস্ট্রিক্টে বাস করতেন, সেই কারণে এদের বলা হতো লেক পোয়েটস। কাকে? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদিকে। এরা হচ্ছেন ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক্স। সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক্সের মধ্যে আমরা ওড রাইটারদের পাই, যেখানে আমরা বায়রনকে পাবো, শেলিকে পাবো, আমরা কিটসকে পাবো। তাহলে এখানে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সাউদি, এখানে বায়রন, শেলি, কিটস। তাহলে দুটো গ্রুপ হয়ে গেল, মনে রাখা খুব সহজ। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা, এই প্রত্যেকের ওয়ার্কসগুলো কি আমাদের পড়তে হবে? অবশ্যই, এখানে প্রত্যেকের ওয়ার্কস পড়তে হবে। তবে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ এই দুজন মিলে যে মুখপত্রটা রচনা করেছিলেন, আমরা বলবো যে রোম্যান্টিসিজমের সূচনা হচ্ছে যে গ্রন্থটা থেকে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে লিরিক্যাল ব্যালাডস, এই গ্রন্থটা দিয়ে শুরু হচ্ছে। এটা সম্পর্কে খুব ভালোভাবে তোমাদের জেনে রাখতে হবে। লিরিক্যাল ব্যালাডস এর পাবলিকেশন ডেটটা সবাই জানো, 1798-এ প্রথম পাবলিশ হয়েছিল। টোটাল 23টা কবিতা ছিল এখানে, যার মধ্যে 19টা লিখেছিলেন ওয়ার্ডসওয়ার্থ, আর তোমার 4টে লিখেছিলেন কোলরিজ। এটা 1798-এর ফার্স্ট এডিশনের কথা বলছি। এই লিরিক্যাল ব্যালাডসের 3টে এডিশন বেরিয়েছিল আর একটা রিভাইজড এডিশন বেরিয়েছিল। তো 3টে এডিশনের মধ্যে এটা ফার্স্ট এডিশন হয়ে গেল। সেকেন্ড এডিশন 1800-তে এসেছিল এবং এই সেকেন্ড এডিশনে অ্যাড হয়েছিল প্রিফেস অ্যাড হয়েছিল, যেখানে আমরা দেখতে পাবো যে রোম্যান্টিসিজম জিনিসটা আসলে কি, তার ব্যাখ্যা করেছেন ওয়ার্ডসওয়ার্থ। এবারে 1802-এ এর থার্ড এডিশন এসেছিল, এটা সেকেন্ড এডিশন হয়ে গেল 1802-এ আসছে থার্ড এডিশন, যেখানে প্রিফেসটাকে একটু এক্সপ্যান্ড করা হয়েছিল, একটু বাড়ানো হয়েছিল প্রিফেসটাকে। এই 3টে হচ্ছে লিরিক্যাল ব্যালাডসের মেন এডিশন। কিন্তু 1805-এ আরেকটা এডিশন এসেছিল, যেটাকে রিভাইজড এডিশন বলা হয় লিরিক্যাল ব্যালাডসের। তো এটা তোমরা মনে রাখছো, এটা শুধু লিরিক্যাল ব্যালাডস হলো। এবার ওয়ার্ডসওয়ার্থের কিছু বিখ্যাত কবিতা, ওয়ার্ডসওয়ার্থের যেটা সিগনেচার পোয়েম বলা হয়,
যেটার মধ্যে তোমার ওয়ার্ডসওয়ার্থকে তুমি চিনতে পারবে যে ওয়ার্ডসওয়ার্থ কে, সেটা হচ্ছে টিনটন অ্যাবে। আর কোলরিজের যেটা সিগনেচার পোয়েম আমরা বলি, যেটা হচ্ছে মেন তোমার পোয়েম কোলরিজের, যেখানে তার সিগনেচার রয়েছে, তাকে জানা যায় যে কোলরিজকে, সেটা হচ্ছে রাইম অফ অ্যানসেন্ট মেরিনার্স। সাউদিও রয়েছে। এই প্রত্যেকের কিন্তু এবারে ওয়ার্কস বিভিন্ন প্রধান প্রধান যে কবিতা, সেগুলো তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। একইভাবে বায়রন, শেলি, কিটস প্রত্যেকের যে রচনা, সেগুলো তোমাদের পড়তে হবে। এরকম প্রশ্ন করতে পারে যে কিটসের মৃত্যুতে যে গ্রন্থটা লিখেছিলেন শেলি তাকে ডেডিকেট করে, সেটার নাম কি? অ্যাডোনিস। এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। বা কোনো একটা বিশেষ ওড নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে শেলির কিছু বিশেষ প্রধান প্রধান ওডসের নাম বলুন। তুমি নাইটিঙ্গেল বললে, তখন নাইটিঙ্গেল থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। এটা একটা গেল। তাহলে এই ওয়ার্কসগুলো তোমরা কোথা থেকে পাবে? যে কোনো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই থেকে তোমরা ওয়ার্কসগুলো পেয়ে যাবে। এটা পাওয়া খুব সহজ। কিন্তু এবারে বলতে পারে যে আচ্ছা, ফিচার্স অফ কিটসেস পোয়েমস, কিটসের যে কবিতা তার বৈশিষ্ট্য বলুন। এইগুলো তোমরা কোথা থেকে পাবে? শেলির কবিতার বৈশিষ্ট্য বলুন, ওয়ার্ডসওয়ার্থের বৈশিষ্ট্য বলুন। এইগুলো তোমরা কিন্তু এমএন সিনা থেকে পেয়ে যাবে। আলাদা আলাদা করে প্রত্যেক কবির কিন্তু ফিচার্স দেয়া আছে। এই দেখো, এটা হচ্ছে এমএন সিনা রোম্যান্টিক এজ। আমি খুলেছি এমএন সিনার যে বইটা, তোমরা জানো এই বইটাতে কিন্তু প্রত্যেকের মেন ফিচার্সগুলো রাইটিংয়ের দেয়া আছে। যেমন আমি যদি কোলরিজ খুলি, তো কোলরিজ খুললে 461 পেজে আমি দেখতে পাচ্ছি লেখা আছে মেন ফিচার্স অফ কোলরিজেস পোয়েট্রি। এই জায়গাটা আমি তোমাদের বলছি, এইটা কিন্তু যদি একবার পড়ে নিতে পারো তোমরা, প্রত্যেকের দেয়া আছে মেন ফিচার্সগুলো। তো এইগুলো যদি তোমরা পড়ে নিতে পারো একবার করে, এটা কিন্তু খুব উপকারে লাগবে তোমাদের ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গি থেকে। কারণ আমি শুনছি অনেকে জানিয়েছে ইন্টারভিউ দিয়েছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু করেছে। তো ফিচার্সগুলো তোমাদের জানতে হবে। বিশেষ করে রোম্যান্টিক এজের এই যে আমি 6জন কবির নাম এখানে দিয়েছি, এদের কিন্তু যে বৈশিষ্ট্যগুলো, এদের কবিতার ফিচার্সগুলো, সেগুলো তোমরা একটু ভালো করে জেনে রাখবে। আর যখনই ফিচার্স জেনে যাবে, তখন যদি তোমাকে, যেমন একজনকে প্রশ্ন করেছিল যে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজের ওয়ার্কসের মধ্যে তফাৎ কি, ফিচার্স জানলে তুমি তফাৎটাও বলতে পারবে এদের দুজনের মধ্যে। তাহলে এটা হয়ে গেল ফিচার্স সম্পর্কে। আর লাস্ট হচ্ছে, এবার আমি তো এরপরে আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিও আপাতত আনছি না। আমরা এবার শুধু টার্গেট করছি আপার প্রাইমারিটাকে। এরপরে আমি এখন আপাতত স্টপ রাখছি এই সিরিজটা। এবার তোমরা বলবে যে দাদা বাকি এজগুলোর তাহলে আমরা কোথা থেকে পড়বো? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেগুলো রয়েছে, দেখো এই বইগুলো অনেক বড়, তোমরা এগুলো এত ডিটেলসে এখন পড়ার সময় নেই। এই 1-1.5 মাসের মধ্যে তোমরা এত পড়বে কি করে? এই যে বইটা দেখতে পাচ্ছ না, উইলিয়াম জে লং, এনার যে ইংলিশ লিটারেচারের বই, এই এডিশনটা যার কাছে আছে, এই বইটা পুরোটা পড়বে না এজ থেকে। দেখো আমি তোমাদের 10টা এজে ভাগ করে দেখিয়েছিলাম, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, এলিজাবেথান, পিউরিটান, রেস্টোরেশন, অগাস্টান, রোম্যান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। এই 10টা এজের মধ্যে 4টে এজ আমি তোমাদের পড়িয়ে দিয়েছি ডিটেলসে, এগুলো আর পড়তে হবে না। বাকি যে এজগুলো রইল, এদের যদি তুমি পড়তে চাও যে আচ্ছা আমরা মডার্ন এজটা পড়বো, কিভাবে পড়বো, তোমরা যেটা করতে হবে, এই বইটা থেকে তোমরা পিডিএফও নিয়ে নিতে পারো। এই বইটা একটু সার্চ করে দেবে, আর যাদের কাছে হার্ড কপি আছে তো খুবই ভালো। এবার কি করবে তোমরা, যেমন ধরো আমি তোমাদের দেখাই ভিক্টোরিয়ান, চলো আমরা ভিক্টোরিয়ানে যাই, দ্য ভিক্টোরিয়ান এজ। এবার এই এজটা কিভাবে পড়বে তোমরা? অনেকগুলো পেজ নিয়ে রয়েছে এই এজটা, তোমরা কি এত পড়তে যাবে এখন? না, একেবারেই না। তাহলে কি করবে? এই বইটাতে প্রত্যেকটা এজের শেষে চলে আসবে এই যে সামারি অফ ভিক্টোরিয়ান এজ, পেজ নাম্বার 564 আমার কাছে যে বইটা আছে, সামারি অফ ভিক্টোরিয়ান এজ। দেখো একটা মাত্র পেজে দেওয়া আছে কমপ্লিট সামারি ভিক্টোরিয়ান এজ। এইটা পড়ে নেবে তোমরা প্রত্যেকটা এজ থেকে, 10টা এজ থেকে। 4টে এজ পড়িয়ে দিয়েছি, পড়ার দরকার নেই। বাকি যে 6টা এজ রয়ে গেল আমাদের, এই 6টা এজের এই একটা করে পাতা, মানে 6টা পাতা পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে প্রত্যেকটা এজ। তো এইটা কিন্তু তোমরা এই বইটা থেকে পাচ্ছ সামারিটা। আর এই কবি এবং সাহিত্যিকদের যে ফিচার্সগুলো তাদের ওয়ার্কসের, সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এমএন সিনা থেকে। আর যদি এদের প্রধান প্রধান ওয়ার্কসগুলো, সেগুলো তোমরা অ্যালবার্ট থেকে একদম সহজেই পেয়ে যাবে প্রত্যেকটা ওয়ার্কস একদম। তো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে তোমরা পড়তে থাকো। আপাতত এখন আমি আর আনছি না তোমাদের ইন্টারভিউ সিরিজের ভিডিও।
এবার আমি আপার প্রাইমারিটাকে টার্গেট নিয়ে এগিয়ে যাব, কারণ আমার হাতেও সময় খুব কম, আমি সময় কম পাই। স্কুল থেকে এসে বানানো হচ্ছে, আজকে ছুটি আছে, সকালে বানাচ্ছি, আপলোড করে দেবো এরপরে। তো এটা আমাদের শেষ হলো। যারা অলরেডি বই টই কিনে ফেলেছো আপার প্রাইমারির, তারা স্টাডি শুরু করে দাও, আমার জন্য ওয়েট করো না। আমি তো নিজের সময় মতো নিয়ে আসবো ভিডিও একে একে, তোমরা পড়া শুরু করে দাও। অনেকেই আমাকে জানাচ্ছ দাদা আমরা কিনে নিয়েছি বইগুলো, যেগুলো আমি তোমাদের এনসিইআরটির বইগুলো বলেছিলাম। তো খুব ভালো, তোমরা স্টার্ট করে দাও পড়াশোনা, টার্গেট রাখো, কারোর কোনো কথাই কান দেবে না। অনেকে অনেক কিছু বলছে যে আর জীবনে হবে না আপার প্রাইমারি, এসব শুনবে না, তোমরা পড়তে থাকো, হবেই। মাদ্রাসা হওয়ার আগেও একই কথা সবাই বলছিল, এসএলএসটি হওয়ার আগেও একই কথা সবাই বলেছিল, আপার প্রাইমারির আগেও সবাই একই কথা বলছে। দুদিন পর যখন নোটিশ আসবে, হাতে আর 1 মাস টাইম পাবে, তখন আর কেঁদে কুল পাবে না। তাই শুরু করো, পড়ো, কারোর কোনো কথা শুনবে না, পড়ে যাও, ফল পাবেই অবশ্যই। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।